হঠাৎ করে কেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে আপনার সমাবেশের করতেছে কিংবা আন্দোলনে ডাক দিল হঠাৎ কেন? সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সারজিস সাহেবরা, এই সমন্বয়করা এরা আসলে কোন দিক যাবে এখন দিশা খুঁজে পেতেছে না। পথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা। এখানে দেখুন এই আওয়ামী লীগ কর্মীরা কিভাবে তাণ্ডব চালাচ্ছে এবং তারা কিন্তু যা পাচ্ছে তাইতেই আগুন ধরিয়ে দিচ্ছে এবং তারা যাকে পাচ্ছে তাকেই মারধর করছে। আপনারা সবকিছু দেখতে পারবেন এই আওয়ামী লীগ কর্মীরা কিভাবে রাজপথে নামেছে এবং ঢাকা শহরটা তারা কিন্তু এক প্রকার দখল করে নেয়। আপনারা সবকিছু দেখতে পারবেন। আজকে যেই ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতার কর্মীরা মাঠে নামা যেভাবে অ্যাকশন দেখাইছে, মানে বিএনপি নেতা কর্মীদের বক্তব্য অনুযায়ী, তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। এই সময় দুই দলের অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা চলবে না, এটা আমি সঠিক গলায় বলতে পারি। চক্রবুহে বিদ্ধ মোহাম্মদ ইউনূস কোথায় যাবেন, কি করবেন বুঝতেও পারেননি। যে একদিকে যখন পূর্ব রণাঙ্গনে, আরেকদিকে যখন পশ্চিম রণাঙ্গনে, আরেকদিকে যখন উত্তরে গুটি সাজাতে ব্যস্ত ছিলেন সুৎখোর মৌলবাদী মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। যতই সময় যাচ্ছে ঠিক ততই উত্তেজনা এবং আওয়ামী লীগের তাণ্ডব বেড়েই চলছে। ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুই দলেই আন্দোলনের ডাক দিয়েছেন। বিপাকে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা এবং সমন্বয়ক, বিশেষ করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এই দুইজন সমন্বয়ক বিশেষ করে বিপাকে পড়তে যাচ্ছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ খেপে যাওয়ার একটি কারণ, সেটি হচ্ছে 2026 সালে নির্বাচন হবেন। 2026 সালে নির্বাচন হলেও আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বিশেষ করে এই কারণে সকল আওয়ামী লীগ নেতারা এবং সকল ছাত্রলীগ নেতারা রাজপথে নেমেছেন। ইতিমধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন যে ডক্টর ইউনূসের পতন ঘটার জন্য। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন। সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হঠাৎ করে কেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে আপনার সমাবেশের করতেছে কিংবা আন্দোলনে ডাক দিল হঠাৎ কেন? সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচনের একটা আভাস দিলেন যে বাংলাদেশে নির্বাচন হতে পারে 2026-এর শেষ দিক দিয়ে। যখন নাকি আসলে এই ধরনের একটা কথা বা বক্তব্য রাখেন, ঠিক অনেকেই বা অনেক মিডিয়াতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নাকি নিষেধাজ্ঞা করে দিচ্ছে। শুধু এটাই না, এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করবে আপনার বিএনপির বিপরীতে আপনার জামাত ইসলাম এবং জামাত ইসলামের বিপরীতে থাকবে সমন্বয়করা। মানে এখানে 3টা দল থাকবে, বুঝতে পারছেন? বিভিন্ন দল থাকলেও থাকতে পারে, কিন্তু নাই শুধু আওয়ামী লীগ। এর জন্যই আপনার এই আওয়ামী লীগের এত বড় সমাবেশের ডাক। এখন আসুন পার্থ সাহেবের একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলছি। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। আচ্ছা শুনলেন তো? আমি একটা কথা বলি, শুনেন। পার্থ সাহেব কেন এই ধরনের বক্তব্য রাখলেন? কারণ সমন্বয় কিংবা উপদেষ্টারা আপনার এই বিএনপির যে আপনার তারেক রহমান সাহেব আছে, মানে ওনাকে খুব খাটো করে মনে করেন কথা বলছে, বুঝতে পারছেন? যে এক স্বৈরাচারকে খেদাইছি, আর এক স্বৈরাচারকে কি আনবো নাকি? মানে শেখ হাসিনা স্বৈরাচার,
খালেদা জিয়াও স্বৈরাচার, আর ফেরেশতা হচ্ছে এই সমন্বয়কারীরা। মোহাম্মদ ইউনূস কোথায় যাবেন কি করবেন বুঝতেও পারেননি যে একদিকে যখন পূর্ব রণাঙ্গনে, আরেকদিকে যখন পশ্চিম রণাঙ্গনে, আরেকদিকে যখন উত্তরে গুটি সাজাতে ব্যস্ত ছিলেন সুৎখোর মৌলবাদী মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময় ভারত সরকার তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে শেষ পর্যন্ত চক্রব্যূহে বিদ্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসকে। এটা বলার অপেক্ষা রাখেন, তার কারণ আমি আজকে আবারও সেই ব্যাখ্যায় যাব, যে ব্যাখ্যাটা এবং কিছু দৃশ্য আপনাদের দেখাবো, যে দৃশ্য দেখলে বুঝতে পারবেন কিভাবে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের কাছে শিরোপীড়ার কারণ হয়ে গেছে মায়ানমার সীমান্ত। বাংলাদেশের একটা ছোট্ট প্রান্তে বা মায়ানমার সীমান্ত আছে, সেই সীমান্তে আজকে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের হয়ে গেছে, এগোলেও বিপদ, পিছলেও বিপদ। কেন বলছি সেটা দেখাবো, ছবি দিয়ে দেখাবো, ব্যাখ্যা করবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ানমার যেটা পূর্বতন বার্মা, সেখানকার পরিস্থিতি কি, সেখানে আপনাদের বারবার কয়েকদিন ধরে বলছি যে সেখানে আরাকান আর্মিদের সঙ্গে জুন্টা সরকারের দীর্ঘদিনের আভ্যন্তরীণ একটা লড়াই চলছে। একাধিক সেখানকার সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো কেউ আরাকানদের সঙ্গে রয়েছে, অধিকাংশ ছিল জুন্টা সরকারের সঙ্গে। জুন্টা সরকারকে চীন বসিয়েছিল। সেই জুন্টা সরকার, যে মিলিটারি সরকার, সেই যারা বার্মা কন্ট্রোল করেছিলেন, তার প্রায় 90% বার্মার নিয়ন্ত্রণ মিলিটারি জুন্টা সরকারের হাত থেকে চলে গেছে। শুধুমাত্র তারা বঙ্গোপসাগরের কোলে সিটওয়া দ্বীপ, সিটওয়ে বন্দর, সেই সিটওয়ে বন্দরটা এখনো পর্যন্ত দখল করে রেখেছে। মানে খুব ক্রুশিয়াল এই বন্দরটা, ভারতের ক্ষেত্রে খুব ক্রুশিয়াল বন্দর, এবং অবশ্যই বার্মার ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল বন্দর। সেটা এখনো ঘাঁটি গেড়ে বসে আগলে বসে রয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি 12টা শহরের মধ্যে 12টা শহর এই মুহূর্তে আরাকান আর্মিদের হাতে, 2টো শহর মাত্র জুন্টা সরকারের হাতে। চীন জুন্টার পাশ থেকে সরে দাঁড়িয়েছে। ভারত সরকারের সঙ্গে জুন্টা সরকারের যে আভ্যন্তরীণ কতগুলো ইকুয়েশনস ছিল, ভারত আস্তে করে নিজেদের অনেকদিন আগেই গুটিয়ে নিয়েছে। আরাকানদের সঙ্গে ভারত সরকার খুব ভালো রিলেশন তৈরি করে নিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরাকানরাও চাইছে ভারত সরকারের সহযোগিতা। কেন চাইছে সে তথ্য দিয়ে, ছবি দিয়ে, একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আমি আপনাদের কাছে দেখাবো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মোহাম্মদ ইউনূস কী করবেন, তার কারণ আরাকানরা যদি অ্যাবসলিউট কন্ট্রোলে চলে যান বার্মা, এবং মায়ানমার সীমান্ত যদি পুরোপুরি আরাকানরা কন্ট্রোল করেন, এবং সেখানে তো আলটিমেটলি চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি। বারবার যা যা রিপোর্ট পাচ্ছি, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে আরাকানরা ঢুকে এখন বসে রয়েছে, কিন্তু ফাইনাল অ্যাগ্রেশনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কিছু স্ট্র্যাটেজিক তাদের প্ল্যানিং আছে। সেন্ট মার্টিন দ্বীপটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, নাফ নদী ব্লক করে দিয়েছেন, কোনোভাবেই সেখানে যেতে দিচ্ছেন না, এবং সিটওয়ে নিয়ে তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের দিকে যাচ্ছেন আরাকানরা। ভারত সরকারের সঙ্গে তার সম্পর্ক এস্টাবলিশড হয়ে গেছে এবং দীর্ঘ প্রক্রিয়া চলছে। সেগুলো কি কি চলছে আমি সেটা নিয়ে আপনাদের কাছে আসবো। কালাদান প্রজেক্ট কি হচ্ছে, ওদিকে অজিত ডোভাল চীনকে ব্যস্ত রেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। চীনের আভ্যন্তরীণ সংকট, ব্যবসা, ভারতের সঙ্গে ব্যবসা, বাংলাদেশের সঙ্গে ব্যবসা, সেন্ট মার্টিন দ্বীপ, বর্ডার এরিয়া, নানান বিষয় নিয়ে সেখানে অজিত ডোভাল তার পার্শ্বদের নিয়ে বৈঠক করছেন। এবং চীন এই মুহূর্তে জুন্টা সরকার, অর্থাৎ মিলিটারি সরকার যেটা বার্মায় বসছিল, যারা বেসিক্যালি একদিকে চীনের সঙ্গে সম্পর্ক রাখছিল, একদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ছিল, কিন্তু আলটিমেটলি এতটাই দুর্বল হয়ে গেছে, চীন সরে গেছে। এবার বাংলাদেশের সঙ্গে তাদের থাকা না থাকা কোনো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বাংলাদেশ সরকার এখন জুন্টা সরকারকে দোষ দিচ্ছে যে 8 লক্ষ রোহিঙ্গাদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন, এদের ফেরত নেবেন বলছেন, এখন তো আর ফেরত পাঠাতে পারছি না, এদের ব্যয়ভার, দায়ভার, খাওয়া দাওয়া, রেশনিং সব কিছু আমাদের নিতে হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে সেই রোহিঙ্গা মুসলিম, ওদিকে বুদ্ধিস্টরা, 30% বুদ্ধিস্ট, তারা খেপে উঠছে, সেন্ট মার্টিন দ্বীপের মানুষ খেপে উঠছে। আলটিমেটলি মোহাম্মদ ইউনূস ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন মায়ানমার সীমান্ত নিয়ে। এটাই প্র্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভারত সরকারের। প্রকাশ্যে ভারত সরকার নিশ্চিতভাবে স্বীকার করছে না, কিন্তু ভারত সরকার বাংলাদেশকে প্র্যাকটিক্যালি কোণঠাসা করার একটা জায়গা পেয়ে গেছেন, যে বাংলাদেশ যে এই ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগিরটা তুলে রেখেছিল, এখন মোহাম্মদ ইউনূসের সরকারকে বার্মার সঙ্গে কিভাবে সংকট মোকাবিলা করবেন সেই নিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে বসতে হচ্ছে। কিন্তু চীনের সাপোর্ট সেখানে পাচ্ছেন না। আর ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির দায়িত্ব নিয়ে তিনি সেখানে আসবেন, বাংলাদেশের সহযোগিতা হাত বাড়াবেন, এত সহজ বিষয়টা নয়। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটলো আমি একটু সংক্ষেপে ব্রিফিংটা আপনাদের কাছে বলছি। চক্রব্যূহে বিদ্ধ হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস, স্বীকার করছেন না প্রকাশ্যে। দেখুন, মায়ানমার নিয়ে বাংলাদেশে যারা তাবড় বড় বড় মৌলবাদী শক্তি রয়েছে, রাজাকার, জামাত, বিএনপি, তারা কিন্তু কেউ কোনো কথা বলছে না। বলবেন কি করে? মায়ানমারের সঙ্গে তো প্রকাশ্যে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, ভারতবর্ষের সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে, কিন্তু সেই মায়ানমার সীমান্তে আরাকান আর্মি 40,000, এখন সংখ্যাটা আরও বেড়ে গেছে। জুন্টা সরকার প্রচুর মিলিটারি ফোর্স সারেন্ডার করে আরাকানদের কাছে ঢুকে গেছে। একমাত্র সিটওয়ে বন্দরটা কোনোভাবে রক্ষা করেছে। সিটওয়ে বন্দর যে মুহূর্তে পতন হবে, আরাকান আর্মিরা অ্যাবসলিউট কন্ট্রোলে যাবে। আর সেই সিটওয়ে দিয়ে ভারত সরকার কীভাবে ঢুকছে সেটা একটা রোমহর্ষক কাহিনী। কালাদান প্রজেক্ট,
সেটা একটু বর্ণনা করা দরকার। অন দ্য স্পট সেই বর্ণনাটা আপনি দেখুন। এবার অন দ্য স্পট আপনাদের নিয়ে এলাম, সরাসরি ভারত মহাসাগরের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের কাছে। আমি পুরো ম্যাপটা দেখাচ্ছি, কেন মোহাম্মদ ইউনূসের চক্রভূহ, আমি সেই কারণটাকে আপনাদের ব্যাখ্যা করছি। দেখুন, এই বাংলাদেশের সীমান্ত, এইটা দেখছেন, এই এন্টায়ার বাংলাদেশ, এটা হচ্ছে চট্টগ্রাম, এবং এই চট্টগ্রামের এই বাংলাদেশের এই প্রান্তে রয়েছে কলকাতা, আমরা যেখান থেকে কথা বলছি। এই কলকাতা রয়েছে হাওড়া, বর্ধমান, খড়গপুর, এসব দেখা যাচ্ছে। এই বাংলাদেশ বর্ডার হচ্ছে ভারতবর্ষের এই দিকটা। এই বাংলাদেশ চট্টগ্রামটা এখানে দেখা যাচ্ছে। এই চট্টগ্রামের ঠিক পাশেই কিন্তু মিজোরাম রয়েছে। এই মিজোরামের ম্যাপটা আপনাদের দেখাচ্ছি। এই মিজোরাম উঠে গেছে। এই মিজোরামের এ পাশেই কিন্তু বার্মা অর্থাৎ মায়ানমার, যেটাই এখন এই মুহূর্তে বাংলাদেশের শিরোপীড়ার কারণ। আমি আরেকবার এই বর্ডারটা আপনাদের একটু লক্ষ্য করাই, সেটা হচ্ছে বাংলাদেশের এই বর্ডার কালো ড্রপ দেওয়া যেটা দেখছেন, সেটা এইখান দিয়ে সে ফেনী নদী, সেই ফেনী নদীর ওপর ব্রিজ, যেটা কাটলেই চিটাগাঁও আলাদা হয়ে যেতে পারে, চট্টগ্রাম আলাদা হয়ে যেতে পারে, এবং চট্টগ্রাম যে কোনো সময় আরাকান আর্মিরা দখল করে নিতে পারে সেরকম পরিস্থিতি। কারণ এই চট্টগ্রামে এই অঞ্চলটা পুরোটা বান্দরবানের কাহিনী সেই বলেছিলাম আপনাদের কাছে, যেটার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মায়ানমারের। আর এই চট্টগ্রামের ঠিক এ পাশে রয়েছে মিজোরাম। ভারত সরকার এই চট্টগ্রামের এই প্রান্তটা পুরো ব্লক করে দিয়েছে, মাছি গলার উপায় নেই। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, মৌলবাদী সুদখোর মোহাম্মদ ইউনূস, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অসভ্যতা ভারতের সঙ্গে করছেন, তাঁর সংকটটা কোথায় ঘনীভূত হচ্ছে সেটা আমি আপনাদের একটু বোঝাবো। বাংলাদেশের ম্যাপ দেখছেন, এইখানে ঠিক রয়েছে এর কলকাতা রয়েছে, কলকাতা শহর রয়েছে। এবার পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চল থেকে এই মায়ানমারের সিটওয়ে জায়গাটা আপনার দেখাচ্ছে, এটা একটা বন্দর। এই কলকাতা থেকে সিটওয়ের দূরত্ব হচ্ছে 539 কিলোমিটার। আমি এটা এইভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। মাথায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগর দিয়ে কলকাতার দ্বীপ থেকে, বন্দর থেকে সরাসরি সিটওয়ে পৌঁছতে লাগে 539 কিলোমিটার, কিছুই নয় প্র্যাকটিক্যালি। এই সিটওয়ে দ্বীপটা এই মুহূর্তে বার্মার জুন্টা সরকার অর্থাৎ মিলিটারি সরকারের হাতে আছে। সিটওয়ে দ্বীপটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আরাকানরা এই বিস্তীর্ণ অঞ্চল 271 কিলোমিটার পুরোটা দখল করে বসে আছে, কিন্তু এই সিটওয়ে বন্দরটা এখনও কিন্তু দখল করতে পারেনি। কিন্তু সিটওয়েটা হচ্ছে গেটওয়ে প্র্যাকটিক্যালি। এই বন্দর দখল হয়ে গেলে কিন্তু শেষ জুন্টা সরকার, মিলিটারি সরকার, যেটা চীন বসিয়ে রেখেছে মায়ানমারে, এখন চীন তাদের কাছ থেকে হাত সরিয়ে নিয়েছে, তার কারণ 90% দখল হয়ে গেছে। সে কাহিনী আপনাদের বলছিলাম। এই সিটওয়ে যে বন্দরটা রয়েছে, এই বন্দরটা ভারত সরকারের কাছে খুব ক্রিটিক্যাল, খুব ক্রুশিয়াল। ভারত সরকার এই সিটওয়ে দ্বীপকে ব্যবহার করতে চাইছে দীর্ঘদিন ধরে, এটা আজকের বলে না, 2008-9 সালের কাহিনী আপনাদের বলবো। এই ভারত সরকার থেকে 539 কিলোমিটার এই সিটওয়ে দ্বীপ ব্যবহার করে, সিটওয়ে দিয়ে এখান থেকে সরাসরি মিজোরামে গিয়ে, এই যে নর্থ ইস্টার্ন স্টেট 7 সিস্টার্সের কথা যেটা বলা হয়, বাংলাদেশের তরফ থেকে বলা হয় 7 সিস্টার্স কেটে দিলে 7 সিস্টার্স না খেতে পেয়ে মরবে। আকাশপথ ছেড়ে দিন, আকাশপথ তো ভারত বিস্তীর্ণভাবে ব্যবহার করতে পারবে, কিন্তু আমি বলছি এই বন্দরটাকে সিটওয়ে বন্দরটাকে ভারত সরকার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইছে। 2008-9 সাল সেই সময় থেকে ভারত সরকারের সঙ্গে তৎকালীন বার্মিজ সরকারের সঙ্গে নেগোসিয়েশন চলছিল যে এই সিটওয়ে দ্বীপ থেকে সরাসরি মিজোরাম যাওয়ার কোনো এন্ট্রি রুট করা যায় কিনা। 2008, 2009, 2010 মনমোহন সিংয়ের সরকার বুঝতেই পাচ্ছেন, ডিলে ডালি, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরশু, এভাবে দিন যাপন করছেন। 2014-এ নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। 2015 সালে প্রথম নরেন্দ্র মোদী সরকার, ভারত সরকার 2900 কোটি টাকা বরাদ্দ করলো, 2900 crores। কিসের জন্য জানেন? এই সিটওয়ে দ্বীপ থেকে সরাসরি মিজোরাম পৌঁছানোর আইজল। আপনারা দেখেছেন মিজোরামের রাজধানী আইজল, সেই আইজল পর্যন্ত লম্বা একটা রুট তৈরি করার, এবং রোড রুট মনে রাখবেন, সেইটা ত্বরান্বিত করার জন্য 2015 সালে 2900 কোটি টাকা। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ
আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে পর্যন্ত তাদের অবদান কতটুকু। আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে, পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইনুস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইনুস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে আসুন একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে এখন ইনুস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো কিভাবে দেখছে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্ম চর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে না হচ্ছে না? আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে, যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনোই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে, এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তিরক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বে যেখানে অশান্তি সৃষ্টি, সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনুস হিউম্যান রাইটস এর ভায়োলেশন করে,
এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে, এগুলোর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং উপান্বেষণালয়গুলোতে যে হামলা হচ্ছে, এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো উগ্রপন্থা বা কোনো উগ্রবাদী সংগঠনের কোনো সদস্য ঢুকে পড়ছে কিনা। সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। সো এই বিষয়টিও যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী, এই সংস্থাগুলোর, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে। এখন যদি জাতিসংঘের কাছে যদি এটা প্রমাণিত হয়, যতই দিন যাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ গতকালকে নরেন্দ্র মোদীর সেই টুইটকে কেন্দ্র করে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে এটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ জানানোর ঘোষণা এসেছে। এটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা দেওয়াটা জরুরি, কারণ এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করি যে তিনি কড়া ভাষায় এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন, কিন্তু এই তীব্র নিন্দা জ্ঞাপনের পর সীমান্তে আসলে কি ঘটতে যাচ্ছে? 53 বছরের ইতিহাসকে ভঙ্গ করে সীমান্তে ব্যাপক পরিমাণ নজরদারি সেনা মোতায়েনের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের সীমানায় যেন কোনো ড্রোন প্রবেশ করতে না পারে অথবা কোনো নজরদারি চালাতে না পারে, সেজন্য আপনার সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিটও মোতায়েন করেছে। এরপর আজকে যেই ঘটনা আমরা দেখছি, এই ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। কেমন যুদ্ধ? যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে যে একটা হার্ড ওয়েতে নেওয়ারই একটা পরিকল্পনা বা সামহাও কোনো কিছু হয়তো এই বিজেপি সরকারের মাথায় ঘুরছে। ভারত বাংলাদেশের সাথে আপনারা জানেন যে বিশাল একটা অংশ আছে আমাদের সীমানা, বর্ডার। তো এই বর্ডারটার সবগুলো জায়গা, যতটুকু বর্ডার আমাদের ভারতের সাথে আছে, সম্পূর্ণ জায়গা কিন্তু সিকিউর না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বা বিপজ্জনক যে স্থানগুলো আছে সেখানেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বা বাংলাদেশও কিছু কিছু জায়গায় নির্মাণ করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে ভারত বাংলাদেশের এই টানাপোড়েনের মধ্যে যতগুলো জায়গাতে সীমান্তে আমাদের কাঁটাতারের বেড়া ছিল, বাকি যে টোটাল উন্মুক্ত স্পেস ছিল, এই প্রথমবারের মতন ভারত সরকার উদ্যোগ নিয়েছে এই সম্পূর্ণ এলাকাটার মধ্যে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। সম্প্রতি বাংলাদেশ থেকে এই অস্থিতিশীল পরিবেশে ভারতে অনুপ্রবেশ করে যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটানোর আশঙ্কা করছে ভারত। ভারতের বিজেপি এমপিরা, মন্ত্রীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে যে মৌলবাদী সরকার বা মৌলবাদী ডক্টর ইউনূস। ইভেন বর্তমানে বাংলাদেশে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের ধারণা যে ইসলামিক কোনো একটা গ্রুপ অথবা সামহাও কোনো সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, লাইক সেভেন সিস্টার্স সহ বিভিন্ন জায়গায়। তো এই সকল কিছু আশঙ্কা করে আপনার 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে একদিকে ভারত। বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে, এমন শঙ্কায় কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন যে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেকলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে গত 2 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভৌমুরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ। তবে জলপাইগুড়িতে তাদের এই কাজ চলছে নির্বিঘ্নে। জলপাইগুড়ির সংসদ সদস্যরা বলছেন যে কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় আপনার বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। তাদের বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা করবে। আর বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছে, সেই উন্নতির হলে ভারত উপকৃত হয়েছে, বাংলাদেশও উপকৃত হয়েছে। বাট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় রেখে তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটাকে, আমরা কি কোনো সন্ত্রাসী বা টেরোরিস্ট বা কোনো এরকম অর্গানাইজেশন? যদি আপনি ভারতের গণমাধ্যমকে দেখেন, ভারতের সিনেমাকে দেখেন, ভারতের যারা বিজেপির বিভিন্ন নেতারা আছেন তাদের বক্তব্য দেখেন, আপনার কাছে হুট করে বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, লাইক কোনো ইংলিশ নিউজ হইলে
মনে করবে যে ইয়াস বাংলাদেশ মনে একটা টেরোরিস্ট টাইপের দেশ, এনাদের বক্তব্যগুলোই এরকম। ইভেন নিরাপত্তার জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা এই যে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে, তা এগুলা করে আসলে কি লাভ হবে? বাংলাদেশ থেকে মানুষ কি ওই দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যায়? এ পর্যন্ত কোথাও দেখা গেছে? 2-4টা ঘটনা যা ঘটছে এগুলোতে পাকিস্তান অথবা তাদের যেই নিজের দেশের মানুষই অনেক কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদের অ্যাক্টিভিটিসের কারণে। বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বহির্বিশ্বে অন্তত কোনো রকম রেকর্ড নাই, আভ্যন্তরীণ টুকিটাকি ঘটনা থাকতেই পারে। দর্শক শ্রোতা, আপনারা তো সকল বক্তব্য শুনতে পারলেন। আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। ইতিমধ্যে যে বক্তব্যগুলো আমরা শুনতে পারলাম তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কেননা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই দল দুইটি যেভাবে রাজপথে নেমেছেন খুবই অবাক করা কাণ্ড। একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা বক্তব্যের মধ্যে শুনতে পারলাম যে 2026 সালে নির্বাচন হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে, আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিশেষভাবে এই জন্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মাথা খারাপ হয়েছে। আপনারা ইতিমধ্যে দেশে যে ভয়াবহ পরিস্থিতি দেখতে পারতেছেন তার কারণ একটি নির্বাচন না হওয়ার কারণে। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইউনূস আরও 2 বছর ক্ষমতায় থাকতে চান। ক্ষমতা থাকতে যাওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। 2025 সালে যদি নির্বাচন দিত তাহলে দেশটা শান্তশিষ্টভাবে থাকতো এবং সরকার হিসেবে যেই আসুক না কেন দেশটা সঠিকভাবে পরিচালনা করতে পারত। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তবে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।